বলো কি খবর তোমাদের? জাস্ট কিছুদিন আগে থেকে ডাব্লিউবিসিএস এর ক্লাস এখানে শুরু হয়েছে, যেখানে প্রতিদিন দুপুর 2টোর সময় তোমরা ডাব্লিউবিসিএস এর ক্লাস পাচ্ছ। প্রথম 3 দিন আর কে স্যার তোমাদের হিস্ট্রি করিয়েছিলেন, তারপরে গত পরশুদিন থেকে আমি ইকোনমিক্স শুরু করেছি। ইকোনমিক্সের এখন অবধি 2টো ক্লাস এসছে, যার মধ্যে আমরা ফুল শুধু সিলেবাসটা আলোচনা করেছিলাম আর একটু বেসিক জিনিসগুলো ডিসকাস করেছিলাম। আজকের সেশনে আমরা আলোচনা করব যে বাকি পোর্শনগুলো, মানে প্রথম যে আমি চ্যাপ্টারগুলো বলেছিলাম সেই চ্যাপ্টারগুলোর যেটা প্রথম চ্যাপ্টার হচ্ছে বেসিক কনসেপ্ট। ঠিক আছে, এই বেসিক কনসেপ্ট হচ্ছে আত্মা, সোল। পুরো ইকোনমিক্সের সোল বা আত্মা হচ্ছে বেসিক কনসেপ্ট। এখানে বেসিক জিনিসগুলো তোমাকে খুব ভালো করে বুঝতে হবে, তারপরে বাকি জিনিসগুলো তোমার ইজিলি ক্লিয়ার হবে। ঠিক আছে, তো একদম খুব ইজি ভাবেই তোমাদের একদম সম্পূর্ণ জিনিস আমি রেডি করব, একদমই চিন্তা করতে হবে না, জাস্ট ফুল মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। ইকোনমিক্স কমপ্লিট করতে বেশিক্ষণ সময় লাগবে না, বেশি দিন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি ইকোনমিক্সটা কমপ্লিট করে দিব। তবে 1-2টো চ্যাপ্টার ইকোনমিক্সের পর আবার সায়েন্স আসবে, তারপরে জিওগ্রাফি আসবে, এইভাবে করে অল্টারনেট করে ক্লাসগুলো হতে থাকবে। কিন্তু এইটাই কথা বলছি, 100 বার একটা কথা বলছি, 2024 প্রিলিমসের আগে পুরো কমপ্লিট তোমাদের সিলেবাসকে করে দেওয়া হবে, একদমই ভাবতে হবে না। তো আমরা যেটা শুরু করেছিলাম ইকোনমিক্স কাকে বলে বা ইকোনমিক্স ইকোনমির ডিফারেন্স কি, এই ইকোনমিক্স ইকোনমির ডিফারেন্সের মধ্যে জানতে পারলাম যে ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্ট আর ইকোনমি হচ্ছে সেই সাবজেক্টের বিষয়বস্তু। যখন তুমি একটা পার্টিকুলার রিজিয়নে অ্যাপ্লাই করবে তখন সেটা হয়ে যাবে ইকোনমি, যার জন্য আমাদের সিলেবাসে আছে ইন্ডিয়ান ইকোনমি। তো আমরা আজকে যেটা পড়বো ইন্ডিয়ান ইকোনমির প্রথম কনসেপ্ট, প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক। তাহলে হেডিং দাও ইন্ডিয়ান ইকোনমি। কিন্তু তোমাদেরকে এখন শুধু জাস্ট বুঝতে হবে, ঠিক আছে? তোমাদেরকে শুধু কি করতে হবে, জিনিসগুলো বুঝতে হবে যে আমি কি পড়াচ্ছি, জাস্ট ভালো করে বোঝো। তারপরে এই জিনিসটার পুরো পিডিএফ ফর্ম তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিব, দেন তুমি বাড়িতে আরামসে বসে লিখতে থাকবে। আর পুরো ডাব্লিউবিসিএস এর উপরে বেস করে একদম যা নোট রেডি হচ্ছে আর ভাবতে হবে না, ওর বাইরে কোনো কোশ্চেন থাকতে পারে না। যা যা পড়ানো হচ্ছে তার সাথে সাথে যে নোটটা রেডি হচ্ছে একটা কমপ্লিট নোটস। এখনো সেই নোটে টাইম লাগবে, কিন্তু এখন ওই নোট ফোটের চক্করে থাকলে হবে না। যেভাবে পড়াচ্ছি, যা পড়াচ্ছি সেটা ভালো করে রেডি করো, তারপরে আর কিছু ভাবতে হবে না। ঠিক আছে, চলো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে আমরা যেটা পড়বো টাইপস অফ ইকোনমি। টাইপস অফ ইকোনমি, ঠিক আছে? পুরো ইকোনমিক টাইপস কি ভালো করে বোঝো। টাইপস অফ ইকোনমি, ইকোনমির ক্ষেত্রে পুরো ইকোনমিকে আমরা 4টা ভাগে ভাগ করব মেজর হিসেবে। দেখো মেজর ভাবে পুরো ইকোনমিকে আমরা 4টা ভাগে ভাগ করব। কি কি? এজ এ অ্যাক্টিভিটি, ভালো করে দেখো। এখন জাস্ট আমি লিখছি, তারপরে আমি আবার জিনিসটাকে বোঝাবো। দেখো এজ এ অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ হিসেবে, আগে লিখে দিই। দেন হচ্ছে এজ এ ওনারশিপ, তারপরে হচ্ছে এজ এ ট্রেড, তারপরে হচ্ছে এজ এ ডেভেলপমেন্ট। দেখো একদম সূক্ষ্ম বেসিক ভাবে আমি তোমাদের প্রতিটা জিনিসকে ভেঙে ভেঙে বোঝাবো। যা পড়িয়ে দেব এর বাইরে আর কিছু লাগবে না, কোনো বই বা কিছু পড়তে হবে না, জাস্ট এমসিকিউ সলভ করবে। যা পড়াচ্ছি সেটা সুন্দর করে খাতায় নোট ডাউন করবে, যে পিডিএফটা আমি দেব সেটাকে খাতায় নোট ডাউন করে জাস্ট পড়তে থাকো। তারপরে এর উপরে পুরো ডাব্লিউবিসিএস এর উপরে যা ক্লাস হচ্ছে সেটার উপরে আমরা নোটস তৈরি করছি, একদমই ভাবতে হবে না। পরীক্ষার জাস্ট 2 মাস আগে সেই নোটসটা প্রোভাইড করব। ঠিক আছে, এখন জাস্ট ক্লাসকে এনজয় করো। এবার আমরা পুরো ইকোনমিকে 4টা ভাগে ভাগ করলাম, এজ এ অ্যাক্টিভিটি, এজ এ ওনারশিপ, এজ এ ট্রেড, এজ এ ডেভেলপমেন্ট। 4টা ভাগে ভাগ করলাম, খুব ভালো কথা। এবার এক একটা করে স্টেপকে আমরা বুঝবো, খুব মনোযোগ সহকারে তালি দিয়ে পুরো জিনিসটা বুঝবো। ঠিক আছে, চলো। তো প্রথম যে পয়েন্টটা আছে এজ এ অ্যাক্টিভিটি, সেখান থেকে আমরা বুঝবো। দেখো প্রথম হচ্ছে এজ এ অ্যাক্টিভিটি। এর মানে কি স্যার? এর মানে হচ্ছে অ্যাক্টিভিটি হিসেবে ইকোনমিকে কত ভাগে ভাগ করা যায়, মানে কার্যকলাপ হিসেবে।
তোমার কাজকর্ম কেমন আছে, মানি রিলেটেড আছে না মানি রিলেটেড নেই? আরে মানির গল্প থাকলেই তো বুঝে নিতে হবে সেটা ইকোনমিক্সের টপিক আছে। তো সেই জন্য অ্যাক্টিভিটি হিসেবে ইকোনমিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, ইকোনমিক অ্যাক্টিভিটি, আর দ্বিতীয় হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি, নন ইকোনমিক অ্যাক্টিভিটি, নন ইকোনমিক অ্যাক্টিভিটি। এর মানে কি? দেখো এখানে বলা হয়েছে কার্যকলাপ হিসেবে, মানে তোমার যে কাজকর্ম আছে সেটা অর্থ রিলেটেড, মানি রিলেটেড না মানি রিলেটেড নয়। তার মানে এখানে বলতে চাইছে তোমাকে আমি একটা জিনিস বোঝাচ্ছি, এই পৃথিবীর মধ্যে তুমি যাই কাজ করো না কেন সেটাতে দুটো জিনিস জড়িত আছে, হয় তুমি সেই কাজটা টাকার জন্য করছো বা ফ্রিতে করছো, বা বাজারে কিছু কিনতে যাচ্ছ সেখানে তুমি টাকা দিচ্ছ তারপরে বাজার থেকে কিনছো। মুদিখানার দোকানে যাও বা কোনো ব্যবসা করো বা কোনো কাজ করছো সেখানে তোমাকে টাকা পে করতে হচ্ছে তারপরে জিনিসটা তুমি পাচ্ছ। কিছু কাজ আছে তুমি ফ্রিতে করছো, কিছু কাজ যেখানে তোমাকে টাকা পে করতে হচ্ছে, ঠিক আছে? তো যেখানে টাকার গল্প আছে, এমন একটা কাজ যেখানে টাকার গল্প আছে বা অর্থের গল্প আছে, সেই অ্যাক্টিভিটিকে বলবো ইকোনমিক অ্যাক্টিভিটি। আর এমন অ্যাক্টিভিটি যেখানে টাকা পয়সার কোনো গল্প নেই। একটা এক্সাম্পল, সিম্পল এক্সাম্পল দিচ্ছি। একটা ডক্টর যখন পেশেন্ট দেখবে, পেশেন্ট দেখার জন্য ও ভিজিট পাবে, তো সেটা হচ্ছে কি সেখানে মানি রিলেটেড ব্যাপার আছে, মানে সেখানে ও ভিজিট পেলো, মানে ইকোনমিক অ্যাক্টিভিটি। কিন্তু সেই ডক্টরটাই যদি নিজের বাড়িতে গিয়ে নিজের বাবা মা, নিজের ভাই বোন বা নিজের ছেলে মেয়েকে যদি ট্রিটমেন্ট করে, সেক্ষেত্রে তো উনি টাকা নেবেন না। যদি কেউ নিয়ে নেয় সেটা আলাদা কথা, কিন্তু ন্যাচারালি কি হয়, নেবেন না। তো এখানে টাকা নিচ্ছে, দেখো ডাক্তার যখন পেশেন্ট দেখছে টাকা নিচ্ছে, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। সেই ডাক্তারটাই যখন আবার বাড়িতে গিয়ে নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের রিলেটিভকে চেক করছে, সেক্ষেত্রে কিন্তু উনি টাকা নিচ্ছেন না, সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। যেমন একটা কথা বলছি, তোমরা এখানে অনলাইন কোর্স করছো, অনলাইন কোর্সে এখন যে আমি ক্লাস করাচ্ছি এটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে ফ্রিতে পাচ্ছ, কোনো টাকা পয়সা নিচ্ছি না। কিন্তু যদি আমার কোনো পেড ব্যাচ জয়েন করো, বা আমার এখন পেড ব্যাচ কিছু নেই, এখন অফলাইনে বেলগড়িয়ায় অফলাইনে ক্লাস হয়, ঠিক আছে? তো আমার যদি বেলগড়িয়ায় অফলাইনে ক্লাস জয়েন করো, সেখানে তোমাকে পে করে জয়েন করতে হবে, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। তো এমন অ্যাক্টিভিটি যেখানে টাকা পয়সা লেনদেন আছে, সেই অ্যাক্টিভিটিকে বলবো ইকোনমিক অ্যাক্টিভিটি। আর এমন কাজ যেখানে টাকা পয়সার কোনো গল্প নেই, সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। তো এই ভারতবর্ষের মধ্যে দু টাইপের কাজ হচ্ছে, তুমি বাসে যাও, ট্রেনে যাও, তুমি কোনো কাজ করো, কোনো বিজনেস করো, কোনো ডক্টর দেখাতে যাও, কোনো পেশে শপিং করতে যাও, সেখানে তোমাকে কি করতে হচ্ছে, টাকা দিচ্ছ তারপরে কিছু পাচ্ছ, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। এবার ধরে নাও তুমি কোথাও ঘুরতে গেলে, শপিং করতে গেলে, সেখানে টাকা পে করেছো তারপরে তুমি শপিংটা করতে পেরেছো, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। কিন্তু তুমি আবার যাওয়ার সময় দেখা গেল রাস্তায় কোনো অন্ধ ব্যক্তি আছে, তাকে রাস্তা পার করে দিলে, কোনো ভিক্ষুককে তুমি কোনো হেল্প করে দিলে, কেউ রাস্তায় পড়ে আছে তাকে উঠিয়ে হসপিটালে নিয়ে চলে গেলে, এই কাজটা করার জন্য তুমি তো কোনো টাকা নাওনি, তো সেই জন্য সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। তো এখানে কি হচ্ছে, দু ধরনের কাজ ভারতবর্ষে হচ্ছে। একটা হচ্ছে যে তুমি যে কোনো কাজ করছো তার বিনিময়ে তুমি টাকা পাচ্ছ। কিছু কাজ আছে, তুমি ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড দিয়ে দিলে, সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে যেখানে টাকা রিলেটেড, মানি রিলেটেড ব্যাপার নেই, সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। তো সেই জন্য এখানে আমরা লিখব ইকোনমিক অ্যাক্টিভিটি, ইট ইজ রিলেটেড টু মানি। আর নন ইকোনমিক ইসে বলবো আমরা ইট ইজ নট রিলেটেড টু মানি, ঠিক আছে? একদম সিম্পল ইকোনমিক অ্যাক্টিভিটির এক্সাম্পল যদি বলি, ইকোনমিক অ্যাক্টিভিটির এক্সাম্পল যদি আমরা বলি, ইজির ক্ষেত্রে এক্সাম্পল যদি বলি, আমি কি বললাম, ধরে নাও আমি টিচার আছি, আমি তোমাদের পড়াচ্ছি, পড়ানোর জন্য আমি কিছু পেমেন্ট নিচ্ছি, বা যে কোনো টিচার বা যে কোনো প্রফেসর বা যে কোনো লেকচারার, উনি কলেজে, স্কুলে বা ক্লাসে পড়াচ্ছে, তার জন্য উনি টাকা পাচ্ছেন, স্যালারি পাচ্ছেন, সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। কিন্তু সেই টিচারটা যদি নিজের বাড়িতে নিজের ছেলে মেয়ে ভাই বোনদেরকে পড়ায়, তো সেক্ষেত্রে তো উনি টাকা নেবেন না, সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। সেই জন্য আমরা কয়েকটা এক্সাম্পল এখানে জাস্ট লিখে রাখি, যেমন টিচার
টিচেস ইন স্কুল, সেক্ষেত্রেও সেলডি পাবে। আর নন ইকোনমিক অ্যাক্টিভিটির এক্সাম্পল যদি আমরা বলি, টিচার টিচেস অন নিজের son or daughter। ঠিক আছে, দেখো তাহলে বুঝতে পারলে। তাহলে আমরা আজকে জানার চেষ্টা করছি, আমরা প্রথম দিন জেনেছি ইকোনমিক্স আর ইকোনমির মধ্যে ডিফারেন্স। ইকোনমিক্স একটা সাবজেক্ট, আর সেই সাবজেক্টের বিষয়বস্তু যখন তুমি পার্টিকুলার রিজিয়নে অ্যাপ্লাই করবে তখন সেটা হয়ে যাবে ইকোনমি। আমাদের টপিক আছে ইন্ডিয়ান ইকোনমি, প্রথম কনসেপ্ট। তো প্রথম কনসেপ্টে আমাদের ঢোকার সময় আমরা জানতে পারলাম যে ইকোনমির টোটাল 4টা ভাগ, এ যে অ্যাক্টিভিটি, এ যে ওনারশিপ, এ যে ট্রেড, এ যে ডেভেলপমেন্ট। তো প্রথম আমরা যেটা ভাগ দেখলাম এই যে অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি হিসেবে ইকোনমিকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি আর একটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। মানে যেটা মানির সাথে রিলেটেড থাকবে সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, আর যেটা মানির সাথে রিলেটেড থাকবে না সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। এটা দেখলাম। এবার সেকেন্ড আসি, দ্বিতীয় আসি কি 3 নম্বর আমরা দেখব এজ এ ওনারশিপ। এজ এ ওনারশিপ, ওনারশিপ হিসেবে, ওনারশিপ হিসেবে মানে মালিকানাধীন। ওনারশিপের বাংলা হচ্ছে কি মালিকানাধীন। মালিকানাধীন হিসেবে কত ভাগে ভাগ করা যায়? ঠিক আছে, মালিকানাধীন, মালিকানাধীন মানে ওনারশিপ কি আছে। তোমরা একটা বেসিক জায়গা তোমাকে বলছি। তোমার চোখের সামনে তুমি যত যা দেখতে পাচ্ছ এই পৃথিবীর মধ্যে, ভারতবর্ষের মধ্যে যাই আছে, প্রত্যেকটা জিনিসের মালিক 2 জন আছে। যে কোনো আমাদের ভারতবর্ষের মধ্যে যত সংস্থা বা যত কাজকর্ম বা যত যা হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মালিক কে আছে? 2 জন আছে। একজন হচ্ছে কে গভর্নমেন্ট, আর একজন হচ্ছে প্রাইভেট। তোমার চোখের সামনে তুমি দেখতে পাচ্ছ কিছু হসপিটাল গভর্নমেন্টের আছে, কিছু হসপিটাল প্রাইভেটের আছে, কিছু ইনস্টিটিউট প্রাইভেটের আছে, কিছু ইনস্টিটিউট গভর্নমেন্টের আছে, কিছু বাস গভর্নমেন্ট, কিছু বাস প্রাইভেট। তুমি যে কোনো হসপিটালে যাও, যে কোনো স্কুলে যাও, যে কোনো কাজে যাও, যে কোনো জিনিসে যাও, আজকে ভারতবর্ষের মধ্যে কিছু সেক্টর আছে প্রাইভেট মালিকে আছে, আর কিছু সেক্টর আছে যেখানকার মালিক হচ্ছে গভর্নমেন্ট। তো আমাদের দেশে প্রত্যেকটা জিনিসের মালিক হচ্ছে 2 জন। একটা হচ্ছে হয় প্রাইভেট সংস্থা হবে, না হলে গভর্নমেন্ট সংস্থা হবে। ঠিক আছে, ঠিক সেইভাবে ইকোনমির মধ্যে আমরা পুরো ভারতবর্ষের মধ্যে যদি আমরা মালিক হিসাবে দেখি যে ভারতবর্ষের যত ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে, সেই প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটির মালিক কে আছে? কাকা আছে। ঠিক আছে, ওই কাকাতে যেও না, মালিক কে আছে? 2 জন মালিক, একজন হচ্ছে প্রাইভেট সংস্থা আর একজন হচ্ছে গভর্নমেন্ট সংস্থা। তো ইকোনমিক্সের ভাষায় আমরা আমাদের যে অনারশিপ বা আইডিওলজি, এই যে বিভিন্ন দেশে যে বিভিন্ন আইডিওলজি আছে, কোন আইডিওলজির হিসেবে দেশটা চলছে সেই আইডিওলজির উপর ডিপেন্ড করে বা মালিকানাধীনের উপর ডিপেন্ড করে ইকোনমিকে 2টো ভাগে ভাগ করা হয়। যেমন হচ্ছে কি একটা হচ্ছে প্রাইভেট, একটা হচ্ছে গভর্নমেন্ট। সেই জন্য ইকোনমির হিসেবে এটাকে আমরা 2টো নাম বলবো। একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, আর দ্বিতীয় হচ্ছে সোশ্যালিস্ট। ঠিক আছে, ক্যাপিটালিস্ট মানে হচ্ছে ধনতান্ত্রিক, আর সোশ্যালিস্ট মানে হচ্ছে সমাজতান্ত্রিক। ঠিক আছে, যারা WBCS দেবে এই ক্লাসটা তাদের জন্যই মেনলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে যারা অন্যান্য পরীক্ষা দিবে তাদেরও বিভিন্ন হেল্প হবে। আর আমি এখানে WBCS যেহেতু এখন অবধি ইংলিশ ভার্সনে মেন্স হবে, সেই জন্য ইংলিশ ভার্সনেই ফোকাস করে ক্লাস করাচ্ছি। সাথে সাথে আমি অবশ্যই বাংলা টার্মটাও ইউজ করব, সেটা নিয়ে ভাবতে হবে না। তাহলে আমরা দেখলাম মালিকানাধীন বা আইডিওলজি, আদর্শ কি আছে যে কোনো দেশের, আইডিওলজি আদর্শ কি, সেই দেশটা কিসের উপর চলছে, তার সেই দেশটা
প্রাইভেটের সিস্টেমে চলছে না গভর্নমেন্টের সিস্টেমে চলছে। যদি প্রাইভেটের সিস্টেমে চলে তাহলে সেটাকে বলবো ক্যাপিটালিস্ট কান্ট্রি, আর যদি গভর্নমেন্টের সিস্টেমে চলে তাহলে বলবো সেটা সোশ্যালিস্ট কান্ট্রি। আশা করি বুঝতে পেরেছো দুটো টাইপ। এবার এই দুটো টাইপের পুরো ব্যাপারটা আমি বোঝাচ্ছি। এই দুটো টাইপ অ্যাকচুয়ালি থেকে এই দুটো ডিফারেন্স করে পুরো জিনিসটা বোঝাবো। দেখো দেখো দুটো টাইপের ক্যাপিটালিস্ট আর হচ্ছে সোশ্যালিস্ট, ঠিক আছে, ডিফারেন্স করে পুরো জিনিসটা বোঝাবো। এর কেয়ারটেক বাই প্রাইভেট, এর কেয়ারটেক হচ্ছে কে? প্রাইভেট, ক্যাপিটালিস্টের, ঠিক আছে। আর এর কেয়ারটেক বাই গভর্নমেন্ট। দেখো ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্ট, ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্টের বসো বসো, ক্যাপিটালিস্ট সোশ্যালিস্ট মাথায় আছে? বসো, বোঝাচ্ছি। দেখো আইডিওলজি বা যে কোনো জিনিসের মালিকানাধীন হিসেবে ইকোনমিকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি, যে কোনো আমাদের ভারতবর্ষের মধ্যে যে কোনো জিনিসের মালিক দুজন হতে পারে, হয় প্রাইভেট সংস্থা না হলে গভর্নমেন্ট সংস্থা। যদি প্রাইভেট সংস্থা হয় তাহলে সেটা হবে কি? ক্যাপিটালিস্ট। আর যদি গভর্নমেন্ট সংস্থা হয় সেটা হবে সোশ্যালিস্ট। এবার এই দুটোকে ডিফারেন্স করে পুরো জিনিসটা বোঝার চেষ্টা করব। প্রথমে বললাম ক্যাপিটালিস্ট, তারপর হচ্ছে সোশ্যালিস্ট। ক্যাপিটালিস্টের কেয়ারটেক বাই কে? প্রাইভেট। আর সোশ্যালিস্টের কেয়ারটেক হচ্ছে গভর্নমেন্ট। এবার দেখো পুরো জিনিসটা ভালো করে বুঝবে, পুরো ডিফারেন্সটা বোঝাচ্ছি একটা গল্পের মতো করে। তুমি ইমেজিন করো একটা প্রাইভেট সংস্থা আছে, ঠিক আছে, একটা প্রাইভেট সংস্থা, একটা গভর্নমেন্ট সংস্থা। প্রাইভেট সংস্থার মেন ওর কাজ কি থাকে? মেন টার্গেট কি থাকে? ম্যাক্সিমাম প্রফিট, ঠিক আছে। যে কোনো প্রাইভেট সংস্থার মেন মোটিভ হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট, ঠিক। কিন্তু গভর্নমেন্ট সংস্থার, হ্যাঁ, গভর্নমেন্ট সংস্থার মেন টার্গেট হচ্ছে সোশ্যাল ওয়েলনেস। কতটা ওয়েলনেস করতে পারবে, সে আদৌ করছে না সেটা আলাদা কথা। গভর্নমেন্ট খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে পাবলিকের টাকা নিয়ে, সেটা আলাদা কথা, কিন্তু মেন মোটিভ কি? সোশ্যাল ওয়েলনেস, সোশ্যাল ওয়েলফেয়ার, ঠিক আছে। তো এবার একটা জিনিস দেখো ভালো করে, শুধু শোনো সাগর। দেখো প্রাইভেট সংস্থার মেন মোটিভ হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম প্রফিট ও কখন পাবে? যখন ওর কাছে প্রচুর কাস্টমার আসবে। প্রচুর কাস্টমার আসলে না তারপরে না ও প্রফিট হবে। তো প্রচুর কাস্টমার আসবে তারপরেও প্রফিট পাবে। আর প্রচুর কাস্টমার কখন আসবে? যখন ওর কাছে স্যাটিসফাইড হবে। পয়েন্ট টু বি নোটেড। তুমি ভাই আমার কাছে কেন আসবে পড়তে? তুমি স্যাটিসফাইড হবে তারপরে না পড়তে আসবে। তো যে কোনো, ধরে না আমি প্রাইভেট সংস্থা, আমার মেন মোটিভ কি? ম্যাক্সিমাম প্রফিট, কিন্তু আমার সেটা মোটিভ নেই। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মোটিভ হচ্ছে প্রফিট। প্রফিটের জন্য আমাকে কাস্টমারকে স্যাটিসফাইড করতে হবে, আর কাস্টমার স্যাটিসফাইড হলেই তোমার কাছে আসবে। এবার ধরে নাও দ্বিতীয় পয়েন্ট গেল, কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। থার্ড নম্বর হচ্ছে প্রাইভেট সংস্থার আরেকটা মোটিভ কি, যে যদি মার্কেটে প্রচুর প্রাইভেট সংস্থা থাকে তো কি হয়, তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে না? ঠিক আছে, ধরে নাও দুটো তিনটে ইনস্টিটিউট আছে। একটা ইনস্টিটিউট ভাববে যে আমি কম টাকার মধ্যে ভালো ফেসিলিটি নিয়ে আসবো, তো কি হবে? ওখানে স্টুডেন্টরা ছুটে যাবে, সব স্টুডেন্ট আসবে। এবার এই ইনস্টিটিউটকে দেখে অন্য একটা ইনস্টিটিউট ভাবছে আরে ওখানে তো কম ফিসে এত ফেসিলিটি দিচ্ছে, তখন ও কি করবে? ও কম ফিস নিয়ে আরো ভালো ভালো ফেসিলিটি নিয়ে আসার চেষ্টা করবে কম দামের মধ্যে। আরেকজন 3 নম্বর আরেকটা সংস্থা আছে, ও সেম জিনিসটা করবে। তো এই জিনিসটা যখন মার্কেটে চলবে তখন কি হবে? হাই কম্পিটিশন হবে। প্রথমে তো বিশাল কম্পিটিশন হবে, আর যখনই কম্পিটিশন হবে তখনই গ্রোথ ভালো হবে। তোমরা ছোটবেলায় দেখেছো, যদি পড়াশোনা করো তোমাদের মধ্যে যদি কম্পিটিশন থাকে তাহলে কি হবে? রেজাল্ট তোমাদের ভালো হবে, মানে কি তোমাদের গ্রোথটা ভালো হচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, প্রাইভেট সংস্থার ক্যাপিটালিস্টের মেন মোটিভ হচ্ছে প্রফিট। প্রফিট কখন হবে? যখন কাস্টমার আসবে। আর কাস্টমার যখন আসবে, এবার প্রফিট করার জন্য ওখানে কি করতে হবে? হাই কম্পিটিশন হবে। আর যেই হাই কম্পিটিশন হবে সেইভাবে তার গ্রোথও হবে। ঠিক আছে, ঠিক এর অপোজিট হচ্ছে সোশ্যালিস্ট। গভর্নমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্টের মেন মোটিভ হচ্ছে সোশ্যাল ওয়েলনেস।
এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন কোনো ইম্পর্টেন্ট নেই। তুমি যেমন দেখো একটা ব্যাংকে যাও, প্রাইভেট ব্যাংকে গেলে তোমাকে কি বলবে, হ্যাঁ আইএ স্যার बैठिए স্যার, তোমাকে খাওয়াবে, তোমাকে জল খাওয়াবে, ফর্ম ফিল আপ করে দিবে, সব করে দিবে, স্যার স্যার করে বলে এসি রুমে বসাবে। কিন্তু একটা গভর্নমেন্ট এসবিআই ব্যাংকে যাও, ঠিক আছে, এসবিআই গেলে সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছো, হ্যাঁ সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছো, দিয়ে যখন কাউন্টারে পৌঁছালে, কাউন্টারে পৌঁছে বলছে লিঙ্ক ফেল হয়ে গেছে, কিছু করার নেই, ঠিক আছে। তো এখানে ওগুলো কোনো কাস্টমার স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট নেই। তুমি প্রাইভেট হসপিটালে যাও, তোমাকে একদম টাকা পাবে, ওরা তোমাকে একদম সব রকমের ফেসিলিটি দিচ্ছে, তুমিও খুব খুশি। কিন্তু একটা গভর্নমেন্ট হসপিটালে যাও, একদম তোমার তো এডমিটই হবে না, যা অবস্থা আছে এখন এই পিজি আর এসএসকেএম থেকে শুরু করে এনআরএস যা অবস্থা, মানে যা তা মানে অবস্থা, ওখানে কি হবে কাস্টমারকে মানে ওখানে যত পারে ওরা রেফার করতে, এতে রেফার করে অন্য জায়গায় পাঠাবে, আর প্রাইভেট চাই নিজের দিকে টানতে, ঠিক আছে। তো এখানে গভর্নমেন্টের ক্ষেত্রে হচ্ছে কি সোশ্যাল ওয়েলনেসের জন্য এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশন কিন্তু ইম্পর্টেন্ট নয়। আর কাস্টমার স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট নেই বলে এখানে কি হবে না, কম্পিটিশনই নেই। কোনো গভর্নমেন্ট স্কুল বা গভর্নমেন্ট সংস্থার মধ্যে কম্পিটিশন দেখেছো? কোনো কম্পিটিশন নেই। চাকরি একবার হয়ে গেল, তারপরে কি সবচেয়ে সুখের চাকরি টিচারের চাকরি, হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ, এখন টিচারের যারা চাকরি করছে ওরা রাত্রে ঘুমাচ্ছে, সকালে ভাবছে চাকরি থাকবে কি না থাকবে না, আর রাত্রে ঘুমা। আজকে যা কন্ডিশন, এই ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গেল, টিচার ক্যান্সেল হয়ে গেল, চাকরি ক্যান্সেল, মানে সুখ নেই, ঠিক আছে। তো যাই হোক, তো গভর্নমেন্টের তাও একটা জিনিস আছে ভাই, গভর্নমেন্টের একটা চাকরি হয়ে গেল, এবার কাজ করি না করি আমার টাকা মাইনে চলে আসবে, তো সেই জন্য সেখানে কোনো কম্পিটিশনই নেই, কোনো স্কুলের সাথে কম্পিটিশন নেই, কোনো হসপিটালের সাথে অন্য হসপিটালে কোনো কম্পিটিশন নেই, কোনো নেই। যখন কম্পিটিশন থাকবে না তো কি হবে, গ্রোথ রেটও ভালো হবে না, সিম্পল। তাহলে এই ক্যাপিটালিস্ট আর সোশ্যালিস্টের ক্ষেত্রে আমরা কি শিখলাম, ক্যাপিটালিস্টের কেয়ারটেক হচ্ছে প্রাইভেট সংস্থা, এর মেন মোটিভ হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট, আর ম্যাক্সিমাম প্রফিটের জন্য ওকে কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আর কাস্টমার স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট হলে এখানে কম্পিটিশন হাই আছে, হাই কম্পিটিশন হলে এখানে গ্রোথ রেটও ভালো হবে। ঠিক এর অপোজিট হচ্ছে সোশ্যালিস্টের ক্ষেত্রে, এর মেন মোটিভ হচ্ছে সোশ্যাল ওয়েলনেস, তার জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন ইম্পর্টেন্ট নেই, যার জন্য এখানে গ্রোথ রেটও ভালো নেই, মানে কম্পিটিশনও নেই, সেই জন্য গ্রোথ রেটও ভালো নেই। বুঝতে পারলে? তাহলে এবার এই জিনিসটাকে আমরা এখানে লিখবো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোটিভ, ম্যাক্সিমাম প্রফিট। ম্যাক্সিমাম প্রফিট কখন হবে, যখন কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার কাস্টমার স্যাটিসফ্যাকশন হলে কম্পিটিশন হবে হাই, আর কম্পিটিশন হাই হলে গ্রোথ রেট হবে ইনক্রিজ হবে, ঠিক আছে, বা বাড়বে, বা গ্রোথ রেটও হাই থাকবে। এবার এখানে দেখো এর মেন মোটিভ সোশ্যালিস্টের মেন মোটিভ হচ্ছে ম্যাক্সিমাম ওয়েলনেস, যেটা আমাদের সরকার খুব ভালো করে করছে না। ম্যাক্সিমাম ওয়েলনেস, দিদি ভাই মোদি ভাই মিলে কোনো ওয়েলনেসের কাজ নেই, বিন্দাস তালি বাজাচ্ছে, মস্তি করে পার্টি ভোল, মানে হ্যাঁ একদম নিজেদের ওয়েলনেস হচ্ছে, ওহ সিরিয়াসলি। 3 নম্বর হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ নট ইম্পর্টেন্ট। কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি ইম্পর্টেন্ট না থাকে তাহলে এখানে কি হবে, গ্রোথ কম্পিটিশন হয়ে যাবে লো, লেস কম্পিটিশন, আর গ্রোথ রেট হবে লেস গ্রোথ রেট, গ্রোথও ভালো হবে না। তাহলে একটা জিনিস দেখো ভালো করে, আমরা শুরু করেছি ইকোনমির 4টা টাইপস, একটা হচ্ছে এজে অ্যাক্টিভিটি হিসেবে, দ্বিতীয় হচ্ছে এজে ওনারশিপ বা আইডিওলজি হিসেবে, 3 নম্বর হচ্ছে এজে ট্রেড হিসেবে, ঠিক আছে, আর এজে ডেভেলপমেন্ট, ঠিক আছে, বিকাশ হিসেবে, 4টা ভাগ আছে।
প্রথম ভাগ যেটা আমরা দেখেছিলাম, যেটা তোমাদের আসার আগে যেটা শুরু করেছিলাম, এজে অ্যাক্টিভিটি মানে এজে অ্যাক্টিভিটি মানে কার্যকলাপ। তোমার কার্যকলাপ কেমন হবে? মানি রিলেটেড হবে না মানি রিলেটেড হবে না? যদি মানি রিলেটেড হয় সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, আর যদি মানি রিলেটেড ব্যাপার থাকবে না সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। ঠিক আছে। দ্বিতীয় আমরা দেখলাম আইডিওলজি বা অনারশিপ হিসাবে দুটো ভাগ, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট আর একটা হচ্ছে সোশ্যালিস্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার ইকোনমিক্সের। এই নিয়ে আজকে 3rd নাম্বার ক্লাস। চিন্তা করো না, নেক্সট দিন বাকি অংশটা করিয়ে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব। নেক্সট দিন একটু বেশিক্ষণ সময় ধরে ক্লাস হবে। আজকের ক্লাস এখানে অবধি। খুব ভালো থেকো, সুস্থ থাকো, সাবলীল থাকো, ফুল জোশের সাথে থাকো। তিরঙ্গা লাইড়িয়ে দিতে হবে, এই কসম খেয়ে পড়াশোনা করো। সময় নেই আর সময় নষ্ট করার। ধন্যবাদ। ফির মিলেঙ্গে চলতে চলতে। টাটা, বাই বাই, সি ইউ।